মুখের ওপর উষ্ণ নিঃশ্বাসের উপস্থিতি টের পেতেই মাঝরাতে হঠাৎ ঘুম পাতলা হয়ে এলো আয়াতের। কারোর তপ্ত নিঃশ্বাস তার গালের খুব কাছে আছড়ে পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন আয়াতের শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ঘুমের ঘোরেই সে অনুভব করলো কেউ একজন তার খুব কাছে বসে আছে। কারোর দীর্ঘ আঙ্গুলগুলো অত্যন্ত যত্ন নিয়ে তার কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিচ্ছে। সেই স্পর্শে কোনো লোলুপতা নেই, নেই কোনো আদিম কামনা, বরং আছে এক অপার্থিব মায়া আর সুরক্ষার ছোঁয়া। তবে সেই ছোঁয়ায় মিশে ছিল এক অদ্ভুত অস্থিরতা। আয়াতের গাল দুটো খুব আলতো করে ছুঁয়ে গেল সেই হাত, যেন মোমের তৈরি কোনো দামি জিনিস ভাঙার ভয়ে সে একটু বেশি সতর্ক। আয়াতের অবচেতন মন চাইলেই চোখ মেলে তাকাতে, কিন্তু ঘুমের আচ্ছন্নতা তাকে গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কানে এক তপ্ত ফিসফিসানি ভেসে এলো, সেই সুদূর কোনো জগৎ থেকে আসা এক সতর্কবাণী। তোমার জন্য এই জঘন্য স্বামীটা বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছে আয়াত। তার নিজেকে সামলানো এখন বড্ড কঠিন হয়ে পড়ছে। নিজের স্বার্থে তোমার সাথে কোনো অন্যায় করে বসলে সেটা কি খুব বড় ক্ষতি হবে? নিজেকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না আয়াত। তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এখন আমার সাধ্যের বাইরে। নাও প্রিপেয়ার ইয়োরসেলফ ইন ফিউচার। এই মানুষটাকে হ্যান্ডেল করতে তোমার খুব বেশি অসুবিধা হতে পারে। এই মনের ভেতরকার ঝড় সামলানোর জন্য আগে থেকেই সাবধান হওয়া শুরু করো। কথাগুলো কানে পৌঁছালেও আয়াতের অসাড় মস্তিষ্কের গহীনে প্রবেশ করতে পারল না। সে শুধু একবার আধবোজা চোখে তাকানোর চেষ্টা করলো। ঝাপসা দৃষ্টি দেখলো সামনে কেউ একজন ছায়ার মতো বসে আছে, যার অবয়ব এই অন্ধকারে এক অদ্ভুত আভিজাত্য ছড়াচ্ছে। কিন্তু পরেক্ষণেই একরাশ ক্লান্তি তাকে গ্রাস করলো। সে একটুও নড়ে চড়ে পাশ ফিরে আবারও অতল ঘুমে তলিয়ে গেল। সকালে দরজায় তীব্র করাঘাতের শব্দে আয়াতের ঘুম ভাঙল। এলোমেলো চুলে কোনোভাবে দরজাটা খুলতেই দেখলো সামনে আরভান দাঁড়িয়ে। তার পরনে কালো টি শার্ট আর বাঁ পাশে অ্যাডিডাস আর লেখা একটা ট্রাউজার। কিন্তু মেজাজটা যেন সকালের আকাশের মতোই গুমট, আর তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের মনি শীতল। আয়াতের ঘুম জড়ানো চোখ আর এলোমেলো চুলের বন্য সৌন্দর্য দেখে আরভান মুহূর্তের জন্য থমকালো। এক পলক তাকিয়ে সেও দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে গভীর গলায় বলল, গেট আপ। এত বেলা করে ঘুমালে বাড়ির কাজ কে করবে? তোমাকে পুতুলের মতো সাজিয়ে রাখতে এই বাড়িতে আমি আনিনি। 5 মিনিটস সময় দিচ্ছি। রেডি হয়ে তোমার সকল স্টাডি পেপারস গুলো আর ভর্তির ফাইল নিয়ে নিচে আমার জন্য ওয়েট করবে, কুইক। কথাটা বলেই আরভান আর এক মুহূর্তও দাঁড়ালো না, গটগট করে চলে গেল। আয়াত কিছুক্ষণ হতভম্ব হয়ে দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আরভানের হাতগুলো, কথাগুলো তার মস্তিষ্কে আলোড়ন তুলতে কিছুটা সময় নিল। মুহূর্তেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সে কি তবে সত্যি আবার কলেজে যেতে পারবে? এই লোকটা কি সত্যি অতটাও খারাপ নয় যতটা সে নিজেকে দেখায়? নাকি এলিনা চৌধুরীর বলা সেই কথাটাই সত্যি? এই কর্কশ খোলসটা তার ভেতরের কোনো চরম একাকিত্বে আড়াল করার একটি মাধ্যম মাত্র। আয়াত দ্রুত ওয়াশরুমে গেল। ফ্রেশ হতে গিয়ে বেসিনে হাত রাখতেই তার চোখ পড়ল বাঁ হাতের ওপর। কালকের সেই ছ্যাঁকা লাগার জায়গাটা কেউ খুব যত্ন নিয়ে মলম লাগিয়ে দিয়েছে। আয়াতের ভুরু কুঁচকে গেল। সে তো মলম লাগায়নি। এমনকি তার হাতে যে ছ্যাঁকা লেগেছে সেটা সে কাউকে বলেওনি। তবে কি ওই বদলোকটা এসেছিল? না, অসম্ভব। সে তো শুধু ক্ষত দিতেই জানে, মলম লাগানো তার ধাতে নেই। তাছাড়া ঘর তো ও ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি রাতের সেই ছায়াটা সত্যি ছিল? এই ব্যাপারটা লোকটাকে একবার জিজ্ঞেস করবে ভাবলো, কিন্তু পরেক্ষণেই দমে গেল। যদি সে সোজাসুজি অস্বীকার করে, তবে এই অপমানের পাহাড় সে কোথায় লুকাবে? এক অজানা দ্বিধা আয়াতের মনে দোলা দিলেও কলেজের কথা ভেবে সে আর কিছু ভাবল না। দ্রুত রেডি হয়ে সকল কাগজপত্র ফাইলে ভরে নিজের ছোট পার্স ব্যাগটা কাঁধে ঝুলিয়ে
নিচে নামলো। নিচে এসে দেখলো আরভান এখনো নামেনি। আয়াতের মনে মনে প্রচন্ড রাগ হলো। তাকে 5 মিনিট সময় দিয়ে এই লোক নিজেই 10 মিনিট দেরি করেছে। মেয়েদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুদর্শন বানানো ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই। মনে মনে সে সহস্র গালি দিল আরভানকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে আরভান নেমে এলো। আজও তার গায়ে সাদা শার্ট, যার ওপরের দুটো বোতাম খোলা, কোমরে বেল্ট দিয়ে আটকানো ফরমাল কালো প্যান্ট, আর শার্টের স্লিভস দুটো বরাবরের মতোই গোটানো। তবে আজকের চুলগুলো খুব একটা পরিপাটি নয়, কিছুটা অগোছালো হয়ে কপালের উপরে আছড়ে পড়েছে। আরভানের এই বন্য আভিজাত্যের মিশেল রূপটা আয়াতের পাঁজরের তলায় এক অসহ্য ধুকফুকানি তুলে দিল। কি এক বিচিত্র যন্ত্রণা! সে যত চায় এই লোকটার থেকে নিজেকে সরিয়ে রাখতে, লোকটা যেন ঠিক ততবারই নতুন কোনো রূপে তার সামনে এসে হাজির হয়েছে, দাঁড়িয়ে আয়াতের সব প্রতিরোধ তছনছ করে দেয়। আয়াতের ধ্যান ভাঙলো আরভানের বিদ্রুপাত্মক কথায়। ওভাবে হা করে না থেকে তোমার মুখের জীবাণু বাতাসে মিশিয়ে নতুন ভাইরাস ছড়াতে চাইছো নাকি? তুমি তো দেখছি চীনের থেকেও বেশি ডেঞ্জারাস, মিসেস আয়াত। আই নো আই এম টু হ্যান্ডসাম, বাট ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আয়াত প্রথমে একটু থতমত খেয়ে গেল। নির্লজ্জের মতো ওইভাবে তাকিয়ে থাকায় সে নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করলো। লজ্জায় সে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু পরেক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিল। মিস্টার আরভান, আপনি সুন্দর হতে পারেন, কিন্তু আপনার শব্দ চয়ন আর মানসিকতা বড্ড কদার্য। আমি আপনার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম না, বরং ভাবছিলাম স্রষ্টা কেন কিছু মানুষকে চেহারায় আলো দিলেও মনে অন্ধকার পুষে রাখার সুযোগ দেন। আর আমি হা করে ছিলাম না, শুধু আপনার দেওয়ার সময় আর আপনার কাজের অমিল দেখে অবাক হচ্ছিলাম। আরভান আয়াতের এই তীক্ষ্ণ পাল্টা জবাবে কোনো পাত্তা দিল না, যেন তার কোনো কথাই কানে প্রবেশ করেনি। সে গটগট করে বাইরের দিকে হাঁটা দিল। দরজার কাছে পৌঁছাতেই আয়াতের পেছন থেকে বলে উঠল, আপনি কি কাল রাতে আমার রুমে ঢুকেছিলেন? আরভান একদম নির্দ্বিধায় বলে দিল, হুম, ঢুকেছিলাম। আয়াত চিৎকার করে উঠল, কি? আপনি একটা মেয়ের পারমিশন ছাড়া তার রুমে কিভাবে ঢুকলেন? আপনি তো শুধু জঘন্য নন, সাথে ভীষণ অসভ্যও। তাছাড়া দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। আরভান পেছনে ফিরে আয়াতের খুব কাছে এগিয়ে এলো। সে একটু ঝুঁকে আয়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আয়াত, তোমার রুমে একটা হিডেন ডোর আছে, যা কেবল আমি জানি। এরপর থেকে নিজেকে সাবধানে রেখো, কারণ আমি কখন ঢুকে পড়ি, কি দেখে ফেলি, তার তো কোনো গ্যারান্টি নেই। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে আরভান বাইরে চলে গেল। আয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের এই নির্লজ্জ স্বীকারোক্তি আর রহস্যময় কথায় আয়াতের চোখ দুটো বিস্ময়ে আর রাগে বড় বড় হয়ে উঠল। বাইরে বেরিয়ে দেখলো সেই দানবের মতো কালো রোলস রয়েস ক্যানিলান দাঁড়িয়ে আছে। তার সামনে হাত ঘড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ফারহান। আয়াতকে আসতে দেখে ফারহান হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন আছেন কৃষ্ণনয়নী? বলেই অভ্যাসবশত সে হাত মেলানোর জন্য হাত বাড়ালো, কিন্তু পরেক্ষণে তার মনে পড়ে গেল গত দিনের সেই ভয়াবহ পরিস্থিতির কথা। সেদিন না জেনে হাত বাড়িয়েছিল বলে হাতটা কোনো মতে বেঁচে গিয়েছিল। আজ আর সেই ঝুঁকি নিতে চাইল না। সে আরভানের দিকে আর চোখে তাকালো। আরভানের তীক্ষ্ণ দৃষ্টি যেন তলোয়ারের মতো বেধছে, যা নিঃশব্দে বলে দিচ্ছে, হাত মেলালেই আজ তোর ওই হাত শরীর থেকে আলাদা করে দেব। ফারহান ভয়ে ঢোক গিলে দ্রুত হাতটা নামিয়ে নিজের জুতোর দিকে ঝুঁকে পড়ল। জুতো ঝাড়ার নাটক করতে করতে বলল, জুতায় অনেক ময়লা জমেছে। ইস, কি ময়লা! হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। সোজা হয়ে দাঁড়িয়ে সে আবারও বলল, তো কৃষ্ণনয়নী, নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, কেমন ফিল হচ্ছে? ফারহানের কথা মাঝপথেই থমকে গেল আরভানের বজ্র কঠিন কণ্ঠের প্রশ্নে। কি নাম ধরে ডাকলি ওকে? ফারহান প্রথম প্রথমত শুনল, প্রমোদ গুনল। আজ যেন আরভানকে আস্ত একটা জাদরেল স্বামী মনে হচ্ছে। ফারহানের মনে মনে হাসি পেল। সেদিন নিজের স্ত্রীকে ডেইজির অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পরিচয় দিচ্ছিল, আর আজ বইয়ের নাম ধরে ডাকলেও তার সহ্য হচ্ছে না। মানুষটা সত্যিই বিচিত্র। ফারহান আমতা আমতা করে বলল, বনু বলেছি এভি, বনু। আয়াত তো আমার বোনের মতো, তাই না আয়াত?
আরভান কোনো কথা বলল না। একটা শীতল এবং গম্ভীর চাহনি দিয়ে সে সজোরে গাড়িতে গিয়ে বসে পড়ল। আয়াত থম মেরে দাঁড়িয়ে রইল। এই দেশে আসার পর থেকে এই লোকটা এমন অদ্ভুত ও রক্ষণশীল আচরণ কেন করছে তা তার বোধগম্য হলো না। গাড়ি চলছে মেলবর্নের মসৃণ হাইওয়ে দিয়ে। আরভান নিবিষ্ট মনে স্টিয়ারিং ধরে থাকলেও তার চোখ বারবার চলে যাচ্ছিল ড্যাশবোর্ডের লুকিং গ্লাসে। সেখানে পেছনের সিটে বসা আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। আয়াত জানালার কাচের ওপাশে দ্রুত বেগে পিছিয়ে যাওয়ায় বিদেশের অচেনা পরিবেশ দেখছে। আর তার মনে এক অদ্ভুত হাহাকার। এই শহরটা সুন্দর কিন্তু বড্ড বেশি পর। তার নতুন তার খুব ইচ্ছে করছে জানালার কাচটা নামিয়ে একটু খোলা হাওয়া গায়ে মাখতে। কিন্তু সামনের চালকের আসনে বসা মানুষটার রক্তচক্ষু তাকে সাহস দিচ্ছে না। ফারহান নীরবতা ভেঙে বলল, আয়াত, তোমার তো দেখছি আইএলটিএস এর করা আছে, আর স্কোরও দেখি বেশ ভালো। আয়াত নিচু স্বরে জবাব দিল, দাদাজান জোর করেই করিয়েছিলেন। ফারহান অবাক হয়ে বলল, তোমার দাদাজান কি কোনো ভাবে গণক ছিলেন নাকি? সে কিভাবে জানলো যে তুমি ফিউচারে অস্ট্রেলিয়াতে আসবে? তার দূরদর্শিতা তো জবরদস্ত। আয়াত কোনো কথা বলল না। এই প্রশ্ন তার মাথায়ও ঘুরপাক খাচ্ছে। তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু দাদাজান অনেক আগে থেকেই গুছিয়ে রেখেছিল, যেন তিনি জানতেন আরভান একদিন তাকে এই প্রবাসে টেনে আনবে। হঠাৎ করেই আরভান ড্যাশবোর্ডের একটি সুইচ টিপতেই আয়াতের পাশের কাচটি নিচে নেমে গেল। আয়াতের চমকে সামনে তাকিয়েই লুকিং গ্লাসে দুজনের চোখাচোখি হলো। আরভানের সেই গভীর রহস্যময় চোখের দৃষ্টি কি যেন এক আদিম দাবি ছিল, যা আয়াতকে মুহূর্তেই অস্বস্তিতে ফেলে দিল। সে দ্রুত নজর সরিয়ে নিল, কিন্তু আরভান যেন নাছোড়বান্দা। সে এক পলকও দৃষ্টি সরালো না। পাশে বসা ফারহান এই নীরব যুদ্ধের সাক্ষী হয়ে ঘামছিল। সে ভয়ে গলা পরিষ্কার করে বলল, ব্রো, আমার বয়স সবে মাত্র 29, এখনো একটা বইয়ের মুখ দেখা হয়নি আমার। প্লিজ, তুই সামনে তাকিয়ে গাড়ি চালা, না হলে আমি আর তুই দুজনেই আজরাইলের সাথে মিট করব। তোর বউ তো পেছনেই আছে। বাসায় গিয়ে সারাদিন দেখিস। এখন দয়া করে সামনের রাস্তার দিকে তাকা, না হলে স্টিয়ারিং আমাকে দে। আরভান ভুরু কুঁচকে একবার ফারহানের দিকে এমন ভাবে তাকালো যেন ফারহান এখনই ভস্ম হয়ে যাবে। সে কোনো জবাব না দিয়ে আবারও সামনে তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি এসে থামলো মেলবোর্নের বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাসে। আর চারিদিকে সুউচ্চ ভিক্টোরিয়ান স্থাপত্যের দালান আর সবুজ লন। শত শত শিক্ষার্থী ব্যস্ত পায়ে এদিকে সেদিকে ঘুরছে। আয়াতের চোখে এই বিশালতা দেখে ভয় আর বিস্ময় দুটোই জেগে উঠল। গাড়ি থেকে আরভান নামতেই যেন পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল। ক্যাম্পাসের মেয়েরা হাঁ করে আরভানের দিকে তাকিয়ে আছে। আয়াত পাশে আরভানকে দেখে বুঝতে আর বাকি রইল না যে তারা কেন তাকিয়ে আছে। আয়াতের মনে এক অজানা অস্বস্তি দানা বাঁধল। কেন সবাই এই পাষাণ লোকটার দিকে এভাবে তাকিয়ে আছে? নিশ্চয়ই তারা জানে না এই লোকটা কতটা নির্দয়। তবে তার প্রচন্ড ইচ্ছে করলো আরভানের ওই পরিপাটি অথচ সামান্য অগোছালো চুলগুলো আরো বেশি করে এলোমেলো করে দিতে, ইস্ত্রি করা সাদা শার্টটা দুমড়ে মুচড়ে দিতে, এমনকি সম্ভব হলে মুখে খানিকটা কালি মেখে দিতে, যাতে করে আর কেউ ওর দিকে তাকাতে না চায়। আয়াত নিজের এই অদ্ভুত ভাবনায় নিজেই অবাক হয়ে গেল। কি সব আবোল তাবোল ভাবছে সে। আরভান পেছনে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলে তুমি? আয়াত একটু ঘাবড়ে গিয়ে নরম গলায় বলল, ল এর। আরভান আর কোনো কথা না বলে তাকে নিয়ে অ্যাডমিশন অফিসের দিকে এগিয়ে গেল। আরভানের উপস্থিতিতে কাজটা কয়েক ঘন্টার মধ্যেই প্রায় চূড়ান্ত হয়ে গেল। অফিস থেকে বের হতেই আরভানের ফোনে একটা জরুরি কল এলো। সেই ইশারায় ফারহানকে আয়াতকে নিয়ে একটু এগিয়ে যেতে বলে পেছনে রয়ে গেল। ফারহান আর আয়াত যখন করিডোর দিয়ে হাঁটছে, হঠাৎ পাশ থেকে একজন লম্বা এবং অত্যন্ত সুদর্শন অস্ট্রেলিয়ান যুবক ফারহানকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার নাম অ্যালান। সে এগিয়ে এসে বলল, ফারহান, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ফারহান অ্যালানকে দেখে কিছুটা চমকে গিয়ে বলল, অ্যালান, তুই এখানে কি করছিস?
অ্যালান আয়াতের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি এখানকার একজন লেকচারার, বাট তুই এখানে কি করছিস, অ্যান্ড হু ইজ শি? ফারহান দ্বিধায় পড়ে গেল। আরভানের স্ত্রী বললে যদি আরভান রেগে যায়, আবার অন্য কিছু বলাটাও তো বিপজ্জনক। সে আমতা আমতা করে বলে উঠল, শি ইজ এভিস ওয়াইফ, আয়াত। এখানে ল ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। অ্যালন আয়াতের দিকে তাকিয়ে বেশ অবাক হলো, তারপর হেসে বলল, নাইস টু মিট ইউ, লিটল সিস্টার আয়াত। আই অ্যাম দ্য লেকচার অফ ল ডিপার্টমেন্ট, হোপ টু সি ইউ ইন মাই ক্লাস। আয়াত সৌজন্যমূলকভাবে মাথা নেড়ে সায় দিয়ে বলল, ইয়া শিওর। কথার মাঝেই অ্যালান একটু বিষণ্ণ স্বরে ফারহানকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, এভির কি খবর? ও কি এখনো আমাকে ভুল বুঝে আছে? ওকে বাঁচানোর জন্যই আমি সেই দিন ওই ঝুঁকিটা নিয়েছিলাম। ফারহান আতঙ্কে আশেপাশে তাকালো। অ্যালান ফারহানের ভয়ার্ত দৃষ্টি দেখে সব বুঝতে পারল। তাই কথা না বাড়িয়ে ফর্মালিটি বজায় রেখে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু দ্য ইউনিভার্সিটি আয়াত। আয়াত হাত মেলাতে যাবে, ঠিক তখনই আরভান এসে বাজ পাখির মতো আয়াতের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। তার চোখে সাদা অংশ রাগে লাল হয়ে উঠেছে। সে আলানের দিকে তাকিয়ে হিম শীতল গলায় বলল, কারোর ব্যক্তিগত জীবনের দিকে নজর দেওয়ার আগে নিজের সীমা মনে রেখো। আর মনে রাখা উচিত অ্যালান, বিশেষ করে যখন তুমি জানো আমি ঘৃণাটা কতটা যত্ন করে পুষে রাখি। আর কোনো কথা না বলে সে আয়াতের হাতটা ধরে হিড়হিড় করে সামনে টানতে শুরু করলো। আয়াত যন্ত্রণায় কোকিয়ে উঠে বলল, আমি হাতে ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। সবসময় অসভ্যতা না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না? আরভান তাকে সোজা গাড়িতে তুলে সজোরে দরজাটা বন্ধ করে দিল। ড্রাইভিং সিটে বসে ফারহানকে কল দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওখানে ওই ফ্রড অ্যালানের সাথে আর 1 মিনিটও দাঁড়াবি না, সোজা অফিসে যা। পুরো রাস্তায় আরভান একটি শব্দও উচ্চারণ করল না। গাড়িটা অবশেষে বাড়ির সামনে বিকট শব্দে ব্রেক কষল। আয়াত কোনো কথা না বলে দ্রুত নেমে পড়ল। ড্রয়িং রুমে পা রাখতেই আরভানের কণ্ঠস্বর গম্ভীর হয়ে তাকে থামিয়ে দিল। তোমার ওই ভার্সিটিতে ভর্তি ক্যান্সেল, আমি অন্য ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। আয়াত প্রচন্ড বিরক্ত হয়ে আরভানের দিকে ফিরে তাকালো। কিন্তু আমি ওই ভার্সিটিতেই পড়বো মিস্টার আরভান। আপনার কথাই আমার সিদ্ধান্ত বদলাবে না। আপনার যখন তখন অধিকার খাটানোটা আমি মেনে নিব না। আরভান এক পা এগিয়ে এসে বলল, আয়াত, তুমি আমার উপরে জেদ দেখাচ্ছ। আমি বলেছি তুমি ওখানে পড়বে না, দ্যাটস ইট। আমি বলেছি মানে আমি ওখানেই পড়বো, না হলে পড়বো না। ওই অ্যালান সাহেবের সাথে আপনার পুরনো কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, সেটা আমার উপরে চাপিয়ে দিতে পারেন না। আরভানের চোয়াল শক্ত হয়ে এলো। আয়াত, তুমি আমার অবাধ্য হচ্ছ। তোমার কোনো আইডিয়া নেই যে আমার অবাধ্য হওয়ার ফল কি হতে পারে। আয়াত জেদ ধরেই বলল, কি করবেন? বড়জোর বাড়ি থেকে বের করে দেবেন? দিন বের করে, আমি তো সেটাই চাই। আরভান এবার কোনো প্রতিউত্তর করল না। সে শুধু অদ্ভুতভাবে ঠোঁট বাঁকিয়ে এক রহস্যময় হাসি দিল। তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই শয়তানি হাসির মানেটা কি? লোকটা এমন করে হাসলো কেন? তার মাথায় এখন কি নিষ্ঠুর পরিকল্পনা চলছে? বিকালের ম্লান আলো করিডোর জুড়ে এক অদ্ভুত মায়াবী আধার তৈরি করেছে। আয়াত গত 10 মিনিট ধরে আরভানের বন্ধ দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। হাতে ধরা ফোনটা সিম কার্ডহীন এক টুকরো কাঁচ, আর প্লাস্টিক ছাড়া আর কিছুই নয়। মেলবোর্নে আসার পর থেকে এক মুহূর্তের জন্যেও সে দাদাজানের সাথে কথা বলতে পারেনি। যে মানুষটা একদিন আয়াতকে চোখের আড়াল করলে অস্থির হয়ে যেতেন, যার রাতের ঔষধ থেকে সকালের নাস্তা সবটাই ছিল আয়াতের হাতের ছোঁয়ায়, আজ সেখানে তার কাজগুলো কে করে দিচ্ছে? দাদাজান কি আর তার অভাব বোধ করছেন? ভাবনার অতলে ডুব দিতেই আয়াতের চোখ থেকে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে চিবুক ছিল। মানুষটা তাকে বড্ড মায়ায় বেঁধেছিলেন, অথচ শেষমেশ সেই মানুষটাই তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিলেন। কোন ভরসায় তিনি তাকে এই পাষাণ হৃদয়ের মানুষের হাতে সঁপে দিলেন, যার হৃদয়ে মায়ের বদলে কেবলই বিষ আর প্রতিহিংসার রাজত্ব? ঠিক তখনই হড়বড় করে দরজা খুলে গেল।
আরভান বের হয়ে এলো। আয়াতকে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও আরভান মোটেও অবাক হলো না। সে আয়াতের উপস্থিতি আর নিঃশ্বাসের অস্থির ছন্দ অনেক আগেই টের পেয়েছিল। আরভান নিজের ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে এসে দরজাটা সজোরে টেনে লক করে দিল। আয়াত কিছুটা হতভম্ব হয়ে গেল। এই লোকটা কি তাকে চোর মনে করে? সে কি অনুমতি ছাড়া কারোর রুমে ঢুকে পড়ার মতো অসভ্য? অপমানে আয়াতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তবুও সে নিজেকে সামলে নিল। আরভান ওকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কয়েক কদম হেঁটে হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছন ফিরল। তারপর ভুরু কুঁচকে প্রশ্ন করল, আয়াত, তুমি কি ভূতের ভয় পাও? সে এমন গম্ভীর মুখে প্রশ্নটা করলো যেন কোনো আন্তর্জাতিক সংকটের সমাধান খুঁজছে। আয়াতের মেজাজটা মুহূর্তেই চড়ে গেল। সে মুখ বাঁকিয়ে জবাব দিল, আপনার মতো আস্ত একটা দানবের বাড়িতে যেখানে আমি 24 ঘন্টা পার করেছি, সেখানে ভূতের ভয় পাওয়াটা বিলাসিতা মাত্র। ভূতের চেয়েও ভয়ঙ্কর জীব তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি নিজেই তো সব ভূতের সর্দার। আরভান একটু সময় নিয়ে আয়াতের চোখের দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা অত্যন্ত রহস্যময়। সে এক পা এগিয়ে এসে কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলল, আমি কিন্তু সব ভূতের সর্দার নই আয়াত। আমি হলাম সেই তৃষ্ণার্ত প্রেতাত্মা যে মাঝরাতে অতৃপ্ত বাসনা নিয়ে শিকারের খোঁজে বের হয়। সাবধানে থেকো আয়াত। এই বাড়িতে ভূত না আসলেও মাঝে মাঝে এমন এক ছায়ার আনাগোনা হয় যে তোমার ঘরের সব তালা আর নিয়ম অনায়াসে ভেঙে ফেলতে পারে। নিজের দরজার চেয়েও বেশি সতর্ক থেকো নিজের মনের দরজা নিয়ে, ওটাই বেশি অরক্ষিত। আরভানের কথার গাঢ় অর্থ সে বুঝতে আয়াতের কয়েক মুহূর্ত সময় লাগলো। যখন বুঝতে পারল সে রাগে কথা হারিয়ে ফেলল, আরভান পুনরায় কণ্ঠস্বর গম্ভীর করে বলল, আমি কাল রাতের আগে ফিরতে পারবো না। বাড়িতে তুমি একাই থাকবে, তাই ভয় পেলে আগেই বলে দাও। ডেইজিকে আসতে বলবো, সে তোমার সাথে থাকবে। আয়াত জেদ ধরে বলল, প্রয়োজন হবে না, আমি একাই থাকতে পারবো। ভালো, তবে ডেইজি ছাড়া আর কেউ কলিং বেল দিলে দরজা খুলবে না। নিজের সেফটি নিয়ে কেয়ারলেস হবে না, কারণ আমি চাই না আমার অনুপস্থিতিতে আমার কোনো দামি প্রপার্টি ড্যামেজ হোক। আরভানের মুখে নিজের প্রপার্টির হিসাবে শুনে আয়াতের পিত্তি জ্বলে গেল। এই লোকটা কি কোনোদিন তাকে একজন রক্ত মাংসের মানুষ হিসাবে সম্মান দিতে শিখবে না? পরক্ষণেই এক অজানা কৌতূহল সামলাতে না পেরে সে ধীর গলায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? প্রশ্নটা করেই আয়াত নিজের ঠোঁট কামড়ে ধরল। কেন সে এই অধিকার খাটাতে গেল? আরভান যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। সে এক দু পা করে একদম আয়াতের কাছে এগিয়ে এলো। আয়াত পিছু হটে দেওয়ালের সাথে মিশে যেতেই আরভান তার দুই পাশে হাত রেখে ঝুঁকে এলো। আয়াতের কানের কাছে মুখ নিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি ব্যাপার বলো তো আয়াত? হঠাৎ এমন মিসেস মিসেস ফিল দিচ্ছ কেন? সত্যি বলছি আয়াত, আজ প্রথমবার মনে হলো আমি একজন বিবাহিত পুরুষ, যার ঘরের বউ তার স্বামীর গন্তব্য জানতে ব্যাকুল। তোমার এই অধিকার বোধটুকু বেশ মাদকতাময়। আরভানের শরীরের তীব্র পুরুষালী ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস আয়াতের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে। সে দুই হাত আরভানের বুকে ঠেলে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আপনার আজে বাজে কথা রাখুন। আমি আপনাকে স্বামী বলে মানি না, তাই অধিকার খাটানোর প্রশ্নই আসে না। আমি জাস্ট সাধারণ সৌজন্যবোধ থেকে জিজ্ঞেস করেছি। আরভান বাঁকা হেসে আয়াতের কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে বলল, আমিও কি একবারও বলেছি আমি তোমাকে বউ হিসাবে মেনে নিয়েছি? এনিওয়ে, কিছু বলবে? আয়াত আমতা আমতা করে বলল, আমার একটা সিম কার্ড লাগবে। সিম দিয়ে কি করবে? আয়াত তেজি গলায় বলল, আমি আপনার মতো নিষ্ঠুর না যে নিজের শেকড় আর পরিবার ভুলে যাব। আমি দাদাজানের সাথে কথা বলতে চাই। আরভানের চেহারায় আবার সেই চিরচেনা কাঠিন্য ফিরে এলো। সে যে লোকটা তোমাকে আমার মতো একটা পাষাণ হৃদয়ের মানুষের কাছে জোর করে এখানে পাঠিয়েছে, তার সাথে কথা বলে কোনো লাভ নেই আয়াত। তিনি জোর করেননি, আপনি আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছেন। আরভান দায়সারা ভাবে হাসল।
কথার লজিক আছে তোমার, তবে আপাতত সিম কার্ডের কথা ভুলে যাও। নিচে ল্যান্ডলাইন আছে, ওখান থেকে যত ইচ্ছা যার সাথে ইচ্ছা কথা বলো। আমি এখন তোমাকে কোনো ব্যক্তিগত সিম দিচ্ছি না। আর হ্যাঁ, ওই ভার্সিটি, আপাতত তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। তবে তবে সাবধান, অ্যালানের ছায়া থেকেও দূরে থাকবে। কারণ আমি যদি জানতে পারি তুমি ওর সাথে কথা বলেছো, তবে তোমার ওই ভার্সিটি যাওয়ার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দেব। আয়াত রাগে কটমট করে ফেটে পড়ে বলল, আপনি একটা একরোখা আর অসভ্য মানুষ। আপনার সমস্যা কি? আপনি কি অ্যালানকে ভয় পাচ্ছেন, নাকি মিস্টার অ্যালান আপনার ব্যাপারে এমন কিছু জানে যা আপনি আমার কাছে লুকাতে চাইছেন? আরভান পাল্টা জবাব দেওয়ার আগেই তার ফোনে ফারহানের কল এলো। রিসিভ করতে ওপাশ থেকে ফারহানের আতঙ্কিত কণ্ঠ শোনা গেল। এভি, জেসিকা অফিসে এসে হাঙ্গামা করছে। ও বলছে তোর সাথে কথা না বলে যাবে না। কি করব? আরভান চোয়াল শক্ত করে বলল, সিকিউরিটি দিয়ে বের করে দে। আরে ও একটা মেয়ে, এভাবে ন্যাকামো করবি না ফারহান। তোর এই সস্তা আবেগের মূল্য দেওয়ার মতো সময় বা রুচি কোনোটাই আমার মধ্যে নেই। তুই জানিস আমি একটা ইম্পর্টেন্ট কাজে বের হচ্ছি। এসব থার্ড ক্লাস ইস্যু নিয়ে আমাকে বিরক্ত করবি না, দ্যাটস ইট। ফোনটা কেটে আরভান আয়াতের দিকে একবার তীক্ষ্ণ নজরে তাকালো। তার সেই চাহনিতে রাগ আর অস্থিরতার এক বিচিত্র সংমিশ্রণ ছিল। সে কোনো কথা না বলে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেল। আয়াত নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা একবারও স্পষ্টভাবে বলল না সে কোথায় যাচ্ছে, অথচ তাকে এই বিশাল ঘরের ভেতরে একা ফেলে যাচ্ছে। তাকে ল্যান্ডলাইনের আশ্বাস দিয়ে নিজের মতো বেরিয়ে গেল। আয়াত মনে মনে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো। লোকটা যেমন রহস্যময়, তার পাশের মানুষগুলোও তেমন অদ্ভুত। আয়াতের ভীষণ কান্না পাচ্ছিল। নিজেকে বড্ড অসহায় আর একা মনে হচ্ছিল। তার মনের কোণে এক অদ্ভুত রাগ, নাকি শূন্যতা, নাকি না বলে চলে যাওয়ার অভিমান, সে নিজেও জানে না। শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক পরিত্যক্ত গুদামের ভেতর ভ্যাপসা গুমট অন্ধকার। চারিদিকের দেওয়াল নোনা ধরা, নোনা নোনা গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশ এক বিভীষিকাময় আবহ তৈরি করেছে। ওপর থেকে ঝুলতে থাকা টিমটিম বাল্বের আলোয় ঘরের ধূলিকণাগুলোও বিষাক্ত এক নাচন নাচছে। ঘরটির মাঝখানে একটি কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে এক যুবককে। তার সারা শরীরে ভয়ে ঘামছে। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম আর চোখের নোনা জল মিশে একাকার হয়ে গেছে। যুবকের সামনে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছেন আরশাদ চৌধুরী, আর তার ঠোঁটের কোণে ঝুলে থাকা দামি চুরুটের ধোয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। আরশাদ চৌধুরীর শান্ত কিন্তু ক্রূর চাহনি যুবকের কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যুবকটি ফুঁপিয়ে উঠে অনুনয়ের সুরে বলল, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি সাধারণ একটা মাত্র ছাত্র, দয়া করে আমাকে যেতে দিন। আরশাদ চৌধুরী চুরুট থেকে ছাই ঝাড়লেন, অর্থাৎ শীতল আর মোলায়েম গলায় বললেন, অবশ্যই তোকে ছেড়ে দিব। মিছে মিছে কেন তোমাকে আটকে রাখবো বলো? আমি তো এই আর পেশাদার খুনি নই যে তোমাকে এখানে কবর দেব। শুধু ছোট্ট এই ইনজেকশনটা তোমার শরীরে প্রবেশ করাবে ওরা, ব্যাস। তারপরেই তুমি মুক্ত, নীল আকাশের নিচে ডানা মেলে ওড়ার জন্য একদম স্বাধীন। সামনে রাখা ট্রেতে থাকা নীলচে তরল ভর্তি সিরিঞ্জটি দিকে তাকিয়ে যুবকটি আর্তনাদ করে উঠল, প্লিজ আমাকে এই ড্রাগটা দিবেন না স্যার। আমি মরে যাব, আমার মা বাবা আছে। আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার শরীরে এই বিষ প্রয়োগ করবেন না। আরশাদ চৌধুরী বাঁকা হাসলেন। চেয়ার থেকে উঠে ধীর পায়ে যুবকের দিকে এগিয়ে গেলেন। তার চিবুক ধরে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বলেন, বোকা ছেলে, এত ভয় পাচ্ছ কেন? এই ড্রাগে কিচ্ছু হবে না। আমার ছেলে আরভানকে দেখছো না?
ওকে তো আমি বছরের পর বছর এটা দিয়েছি। ও কি মরে গেছে? বরং দেখো, একজন তরুণ হিসাবে ও আজ কত সফল ব্যবসায়ী। এটা তোমাকে অন্য এক জগতের বাসিন্দা করবে। তোমার মেধা আর সাহসের এমন বিকাশ ঘটাবে যা তুমি কল্পনাও করতে পারো না। তুমি অজেয় হয়ে উঠবে। যুবকটি এবার ক্ষোভে আর যন্ত্রণায় ফেটে পড়ল। আপনার ড্রাগস যদি এতই জাদুকারী হয়, তবে আপনার নিজের ছেলেকে কেন এখন আর দিচ্ছেন না? কেন আমাদের মতো অসহায় ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আরশাদের চৌধুরী হাসি মাখা মুখটা মুহূর্তে কালো মেঘের মতো থমথমে হয়ে গেল। তার চোখের মনি হিংস্র পশুর মতো তীক্ষ্ণ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি বলে উঠলেন, দিতাম তো আমার ছেলেকেই, সবসময়ই দিতাম। কিন্তু কে যেন আমার সেই অনুগত ছেলের কানে আমার বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছে। আমার প্রতিটা কথা যে ছেলে একসময় চোখ বুজে মেনে নিত, হঠাৎ একদিন সে বিদ্রোহ শুরু করলো। ও নিজেকে আমার হাতের মুঠোয় বাইরে নিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছে। আমার তিল তিল করে গড়া তৈরি করা সাম্রাজ্যকে ও ভেঙে দিতে চাইছে। তাই তো আমাকে বিকল্প পথ খুঁজতে হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে যে ওকে ছাড়াও আমার এই ব্যবসার চাকা সচল থাকবে। এটুকু থেমে তিনি চুরুটটা অ্যাশট্রের পাশে ফেললেন। অবজ্ঞা সুরে বললেন, কিন্তু তোমার মতো অপদার্থের সাথে এই কথা বলছি কেন আমি? তুমি তো কেবলই একটা গিনি পিগ। আরশাদ চৌধুরীর হাতের ইশারায় তার লোকেকে নির্দেশ দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা দুই বিশাল দেহী লোক সিরিঞ্জটা তুলে নিল। যুবকটি শেষবারের মতো অ- অনুরোধ করলো। ড্রয়িং রুমে চিৎকার দিয়ে উঠল, না! নির্দয়ভাবে তার শরীরে ইনজেকশনটি পুশ করা হলো। কয়েক সেকেন্ডের চরম ছটফটানি, তারপর শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে, নিস্তেজ হয়ে এলো। যুবকটি জ্ঞান হারিয়ে মাথা ঝুলিয়েছিল। আরশাদ চৌধুরী বিরক্তির সাথে ভুরু কুঁচকে রুমাল দিয়ে নিজের হাত মুছলেন। তারপর এক অদ্ভুত বিদ্রূপাত্মক হাসি দিয়ে বললেন, বড্ড দুর্বল এরা। আমার ছেলের মতো তেজি একটাকেও পেলাম না, সব জঞ্জাল। একটু থামলেন তিনি। আরভানের সেই জেদি মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তিনি ভালো করেই জানেন আরভানের দুর্বলতা এখন কোথায় লুকিয়ে আছে। সেই দুর্বলতা ব্যবহার করেই তাকে আবারও নিজের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। কালই ছেলের সাথে আবারও দেখা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি। ম্লান আলোয় আরশাদ চৌধুরীর ক্রূর হাসি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তিনি দ্রুত পায়ে গুদম ঘর থেকে বেরিয়ে গেলেন। পেছনে পড়ে রইল এক যুবকের প্রাণহীন প্রায় দেহ, আর আরভানের জীবনের এক অন্ধকার অধ্যায়ের এক ভয়ঙ্কর পুনরাবৃত্তির মাত্র। আরভানের উপস্থিতিতে মেজাজটা যতটা খিটখিটে হতো, তার অনুপস্থিতিতে আর চোখেও বেশি অস্থিরতা কাজ করেছে। আয়াতের মনে পুরো বাড়ির এক অদ্ভুত নিস্তব্ধতায় যা তাকে ক্রমশ গ্রাস করছে। হয়তো কয়েক দিন ধরে লোকটার ছায়ায় গত কয়েকদিন ধরেই আছে। আর এটাই যখন আয়াতের নিজের ওপর বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে, নিজের ওপরই রাগ হচ্ছে। সে মানুষটাকে তাকে একটাবারও ফোন করে খবর নেওয়ার প্রয়োজন মনে করলো না। তাকে নিয়ে সে কেন এত ভাবছে? এই কয়েক ঘন্টায় মেলবোর্নের আকাশটা যেন বড্ড বেশি ধূসর মনে হচ্ছে। বিকেলে কলিং বেলের আওয়াজে এক ছুটে নিচে গিয়েছিল সে, কিন্তু দরজার ওপাশে ডেইজি ছাড়া আর কারোরই দেখা মিলল না। পুরো একটা দিন কেটে গেল, আরভানের কোনো পাত্তা নেই। মনের ওপরে জেঁকে বসা এই ভার কমানোর জন্য আয়াত অগত্যা ড্রয়িং রুমের ল্যান্ডলাইনটা থেকে শেহজাদির বাংলাদেশি নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করলো না। আয়াত নিরাশ হয়ে রিসিভার নামিয়ে রাখতে কয়েক সেকেন্ডের মাথায় ল্যান্ডলাইনটা সজোরে বেজে উঠল। আয়াত ওপারের মানুষটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেই হড়বড়িয়ে কথা বলল, জানি অনেক দিন পরে কথা হলো, সবাই খোঁজ খবর নেয়,
কিন্তু আমি তা করব না। কারণ আমার সেই ধৈর্যটুকুও অবশিষ্ট নেই। শেহজাদি, আমি বোধহয় পাল্টে যাচ্ছি। নিজের ভেতরের পরিবর্তনগুলো আমি নিজেই নিতে পারছি না। যে মানুষটা আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলো, যে এই পবিত্র বিয়েটাকে পুতুল খেলা বলে অপমান করলো, আমি কেন জানি না সেই মানুষটার জন্য অস্থির হয়ে উঠছি। বিশ্বাস কর, আমার মনে হচ্ছে তাকে এক পলক দেখা দরকার। পুরো একটা দিন পেরিয়ে গেল, অথচ সে একটা খবরও পর্যন্ত দিল না। অথচ আমি নির্লজ্জের মতো তাকে নিয়ে ভাবছি, সামনে দেখার জন্য ছটফট করছি। আমার এই পরিবর্তনের কারণটা কি বলতে পারিস? এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কথাগুলো বলে এক নিঃশ্বাসে বলে আয়াত হাঁপাতে লাগলো। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এলো না, ঘুটঘুটে নীরবতা। আয়াত ভাবলো হয়তো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু পরেক্ষণেই ওপাশ থেকে এক ভারী এবং চেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো।